আমার জীবনে যদি কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে, সাপোর্ট দেওয়ার মানুষ থেকে থাকে, আমার খারাপ সময় ভালো সময় শুধু আমার ওয়াইফ এই ছোট মানুষের মতো আগলে রাখতেছে। চলে আসছে, আসার সময় পুবাইলে আইসা দেখি যে বরযাত্রী এদিকে যাচ্ছে আর কি। আমার বউ বলতেছে যে এই যে দেখো এই গাড়িটা যাচ্ছে আমাদের বাড়িতে। হ্যাঁ, ওই গাড়িতে যে লোকটা এভাবে বসে আছে, কি কপাল পোড়াইছো তুমি তার। এখন আমি চলে আসছি, চলে আসার পরে তো ওর ভাই আমাকে বলতেছে যে কল দিয়ে যে তুই এটা কি করছিস। আমি আপনি কি করতে চাইছিলেন? আমার বউ, আমার ওয়াইফ, আমি বললাম বিয়ে করছি, সব প্রমাণ আছে, আপনি কি করতেছেন? আপনার ভাইয়ের বউ আমার বিয়ে দিয়ে দিছে, কি বললি তুই? ভাই এখন তো ভাই ওরে ধরছে, ওই ভাবিরে ধরছে, তুই এটা কি করছিলি, কারো জিজ্ঞেস করছিলি? এখন তো ওই ভাবি আর আমার সাথে কথা বলে না। বিয়ে দেওয়াই দিল, চাচা হিসেবে কম্পিটিটর ছিল তাকে দূরে সরালো, বললো যে দেখতে ভালো না, তোকেই লাগবে। পালানোর সময় 50,000 টাকা হাতে দিয়ে দিল, তারে ফাঁসাই দিলি। ভাই কি করব, বলতে তো হবে, আমার কিভাবে প্রমাণটা তো দিতে হবে। আপনাদের লোকজন আছে, আপনাদের লোক আছে, আমি একা করি নাই কিছু। তারপর আমি আমার ওয়াইফকে নিয়ে চলে আসার পরে আমার দোকানটাও চলতেছে না, স্টুডিও চলতেছে না, তো দোকান ছেড়ে দিলাম। আমি আমার টাকা পয়সা যা ছিল 6 মাসের মধ্যে আমার বউকে নিয়ে আনন্দ ফুর্তি করে শেষ করে ফেলছি, খাওয়া দাওয়া করে কোনো কাজ করি নাই। তো এখন আমি কি করব, চাকরি করতে হবে, টাকা শেষ হয়ে গেছে, তো আমাকে কোনো জায়গায় জব দিচ্ছে না। হঠাৎ করে আমার বউ প্রেগনেন্ট, এখন আমাকে যে সাহায্য করবে 2 টাকা দিয়ে এরকম কোনো মানুষ নাই। সময় হয়ে গেছে, তখন ওর সিজার করতে হবে, নর্মালে হবে না। তো এখন আমার বউর ব্লাড হচ্ছে আপনার ও নেগেটিভ, টাফ কালেক্ট করা। হসপিটাল ওইখানে বলতেছে যে আমাদের এখানে রক্ত নাই, আপনার ওয়াইফের রক্ত কম আছে, আমরা পারবো না, আপনি উত্তরাতে নিয়ে যান বাংলাদেশ মেডিকেল, অনেক সমস্যা, মানে অনেক ভয়াবহ অবস্থা। আমি বললাম যে এতক্ষণ বলেন নাই কি, আমার 3-4 ঘন্টা বসায় রেখে এতক্ষণ বলেন নাই কেন? উত্তেজিত হয়ে গেছি আমি। হঠাৎ করে আল্লাহর একটা এই গোরাশাল থেকে একজনের কল দিয়ে বলতেছে যে ওইখানে নিয়ে যান, একটা ডাক্তার আছে, তাড়াতাড়ি নিয়ে যান, চিকিৎসাটা করতে পারবে। তো নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আমি যখন বিল নিয়ে কথা হইতেছে, এই 1 মিনিটের ভিতরে আমার বলতেছে যে রাব্বিকে। আমি বললাম আমি, যে আপনার মেয়ে হয়েছে। তো বিশ্বাস করবেন না, মানে ওই দিনই মনে হয়েছে যে আমি সুখে মানে কান্না করছি, এর চাইতে সুখ, মানে প্রথম সন্তানকে কোলে নেওয়ার মতন সুখ, আনন্দ, মানে পৃথিবীতে আর কিচ্ছু নাই। আমি সব ভুলে গেছি। তো এখন আমি আমার বাচ্চাকে নিয়ে ওইখানে প্রায় অনেক টাকাই খরচ হয়েছে, আমার কাছে কোনো টাকা ছিল না, ওই টাকাটা আমি ধার করে নিয়ে আসছি। ততদিনে শ্বশুর বাড়ির লোকজন কি মেনে নিয়েছে সম্পর্কটাকে? মেনে নিলে তো আসতোই, মেনে নিছে ওইভাবে যে নিজে বুঝে নেয়, এটা একটা স্টাইল আর কি, হ্যাঁ, দায়িত্ব এড়ানোর। তো আমি আমার এই বেবিটা আসার পরে 80,000 টাকার মতো রেন্ট করে ফেলছি আমি। 80,000 টাকা। আমি জবটা ওই সময় যাই না, কারণ ওরে দেখাশোনা করার মতো কেউ নাই, আমার তো মা নাই। তো এখন এই সমস্ত কাজ প্রায় 6 মাস আমি করছি, বাড়ির যা কাজ আছে সব, ওরে যতটা কেয়ার করা, আমার বাচ্চাকে যতটুকু কেয়ার করা, মানে বাচ্চার যেভাবে কেয়ার করে সব, তুমি তার মা, তুমি তার বাপ। তখন আমি এমনকি আমার ওয়াইফকেও খাবার, ওষুধ, কোনো কিছুর কমতি দেয় নাই, রেন্ট করে হইলে আমি করছি। বুঝতে পারছি, কেউ আমাকে কোনো দিক থেকে সাপোর্ট দেয় নাই। তখন আমার মনে সর্বপ্রথমে একটা যেটা চলছিল, যে আমার সব দিকে শেষ হলে একটা দিক আছে, সেটা হচ্ছে আমার নানির বাড়ি। যে আমার নানুর বাড়ি যাব, নানার কাছে গিয়ে বলবো নানাই আমার এই সমস্যার সমাধানটা করে দিল। তো আমি নানার বাড়ি গেলাম, নানার কাছে বললাম যে নানা আমার এরকম সমস্যা হয়েছে, আমার 30,000 টাকা হলো দেন। আমার নানা আমাকে দেয় নাই তখন। তারপর সবার কাছে চাইছি আমি, সবাই দেখতেছে সমস্যা, কেউ দেয় নাই। মেয়ের বয়স প্রায় 1 বছর হয়ে যাইতেছে, এখন কি করব? এখন আমি ওরে বললাম যে তুমি তোমাদের বাড়িতে যাও। আমি এই শহর থেকে রাগ অভিমানে, যে আমার নানা বাড়িও সহযোগিতা করলো না, বা আমার আশেপাশের কেউ করলো না, কিন্তু সবার সামর্থ্য আছে, সবার এবিলিটি আছে আমাকে সহযোগিতা করার। তো আমি চলে গেলাম একদম চট্টগ্রামে একটা জায়গায়, একটা মেসের মধ্যে উঠছি, কাজ শুরু করছি। পরে উনি আমাকে 4,000 টাকা দেয়। 4,000 টাকা দেয়। এখন আমি কি করবো? 4,000 টাকা দিয়ে আমার আর বউ বাচ্চা কি তার মায়ের বাসায়? হ্যাঁ, তার মায়ের বাসায়। তোমাকে তো খরচ পাঠাতে হবে। হ্যাঁ, খরচ পাঠাতে হবে। আমার মেয়ের তো দুধের খরচই হয় না 4,000 টাকায়। তো আমি একটা সাহস করে ম্যাচ দিয়ে দিছি, একটা ওনার চাইতে একটু সামনে। যখন শুরু করছি 76 জন লোক ছিল। তো বিজনেস শুরু করার সাথে সাথেই আমি আমার ওয়াইফকে আর আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম চিটাগাং। চলে আসলাম। হ্যাঁ, চিটাগাং নিয়ে গেছিলাম। তো ওইখানে চলতেছে, থাকতেছি, বিজনেস চলছে
মোটামুটি ভালোই প্রফিট আমার থাকতো 70 থেকে 80 হাজার টাকা প্রফিট করতে তুমি পার মান্থ। হঠাৎ করে করোনা চলে আসছে, তো করোনা চলে আসছে পরে ব্যবসা একদম ড্যাম হয়ে গেছে। আমি আবার টুকটাক ভিডিও করতাম, ফেসবুকে ইউটিউবে ভিডিও করতাম, ওইখান থেকে দেখি ভালো টাকা আসে। আমি বললাম যে তাহলে এখান থেকে যেহেতু ঘরে বসে আসে, তা আমি এই বিজনেসটা এইভাবে এতটুকু থাক, আমি এইখানে একটু সময় দিই, এখানেও দিই। তো এরকম চলতেছি এই ফেসবুক থেকেও টাকা আসতেছে আমার। তো হঠাৎ করে একটা ঘটনা ঘটে গেছে, এই ম্যাচ থেকে 2টা ফোন চুরি হয়। তো চুরি হওয়ার পরে আমি হচ্ছে কি একটা জিডি করি। 15 দিন যাওয়ার পরে এলাকার ছেলেরা দইরা প্রায় 1,20,000 টাকা আমার কাছ থেকে নিয়ে নিছে। আমার মেয়ের সামনে আমাকে থাপ্পড় দিছিল। 1,20,000 টাকা। তুই যেহেতু দায়িত্বে আছিস, তোর দায়িত্ব এই টাকাটা দেওয়া। তোর দায়িত্বে, হ্যাঁ তুই দিবি। আরো টাকা দিতে হইতো, আমি এর আগে চলে আসছি। প্রায় আমার রুমের ভিতরে 2 লক্ষ টাকার উপরের জিনিস ছিল, ওইগুলো রাইখে চলে আসছি, কারণ বলছিল আমার মেয়ের অপহরণ করবে। তো এখন আমি আর কি বলবো, তো আমার অনেকে বললো এখানে আর তুমি আইসো না, অনেক ঝামেলা হবে। আমার যে কি বলবো আমি তখন, আমার বাচ্চাটা শুধু আমার চোখের দিকে তাকাই রয়েছে, বাবা কি হয়েছে বলো কি হয়েছে। হ্যাঁ, আমার ড্রেসিং টেবিলটা আনবা না, আমার বলতেছে। আমি বলছি আনবো, তুমি টেনশন করো না, আনবো। তারপর তুমি এখন কি করতেছো? এখন আমি ঢাকাতে আসছি, আইসা হচ্ছে গিয়ে 2 মাস যাবত ফেসবুক থেকে যা টাকা আসতেছে ওইটা দিয়ে চলতেছি। এখন আবার খালি হাত থেকে শুরু করেছো, রাইট? জি, আবার শুরু করতে হবে। বাট তোমার ফাইটের সবচেয়ে বড় যেটা সহযোদ্ধা তোমার সঙ্গী নেই? আমার ফাইটের সবচাইতে বড় সহযোদ্ধা হচ্ছে আমার জীবন সঙ্গী। ও আমাকে সব দিক থেকে সাপোর্ট দিছে। আসলে কি বলবো, এটা বর্তমান জেনারেশনের মেয়েদের চাইতে অন্যরকম। ওরা আমি বলছি যে তুমি কোনো ফেসবুক চালাইতে পারবে না, ওরা এখন পর্যন্ত কোনো নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট নাই। ওরে আমি যেইটা কিনা দেই ও ওইটাই পরে। ও আমারে জিজ্ঞেস করবো যে তোমার পছন্দের নিয়ে আসো। এখনো পর্যন্ত প্রায় 12 বছরের উপরে হয়ে গেছে আমাদের। একবার ভালো রাখতেছি, খারাপ রাখতেছি, ও আমাকে সাপোর্ট দিতেছে। সব অবস্থায় মানিয়ে নিচ্ছে। ইউ আর ভেরি মাচ লাকি পারসন ব্রাদার। আমার জীবনে যদি কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে, সাপোর্ট দেওয়ার মানুষ থেকে থাকে, আমার খারাপ সময় ভালো সময় শুধু আমার ওয়াইফ এই ছোট মানুষের মতো আগলে রাখতেছে। এখনো পর্যন্ত ওর কোনো ব্যক্তিগতভাবে কোনো চাহিদা নাই। মাঝে মধ্যে তাকাই ওর দিকে, ওর চোখের দিকে তাকায় যে ও আসলে কি মানুষ নাকি। আমি আমার ভুলের জন্য আমার সন্তান, আমার ওয়াইফ দিনের পর দিন, বছরের পর বছর এইখান থেকে ওইখানে, এখান থেকে ওইখানে, অথচ ওরা আমার কোনো রিয়াকশন নেই ওদের মধ্যে। ওরা আমার আরো সাপোর্ট দিচ্ছে। আমার ওয়াইফ ও 8 বছর যাবত নিজের বাড়িতে যাইতে পারতেছে না। কি বলবো ওর কথা, আমি আর ওর কথা বলে শেষ করা যাবে না। এখন সর্বশেষ আমি আমার ওয়াইফকে এটাই বলতে চাই যে আমি তোমার কতটা ভালোবাসা দিতে পারছি জানি না, তুমি আমার অনেক ভালোবাসো এটা আমি জানি। এভাবেই তুমি যতদিন পর্যন্ত আমি থাকবো, আমার পাশে যদি থাকো, যত বাধা আসুক না কেন, একবার থেমে গিয়ে উঠে গিয়ে থেমে যাই। তুমি যতদিন পর্যন্ত থাকবা, তুমি থাকলে আমি সবসময় যুদ্ধ করে যেতে পারবো, এবং তোমার জন্যই আমি এখনো পর্যন্ত শক্তি পাই, সাহস পাই। এভাবেই তুমি আমার সবসময় ভালোবেসে যাইবা। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার হাজবেন্ড রাব্বি আমাদের সাথে আজকে প্রোগ্রামে ছিল। আমি যখন আপনার সম্বন্ধে কথা বলতে বললাম, আপনার স্বামী শুধু বলল যে আমি যখন যে অবস্থাতে রেখেছি কোনো কমপ্লেন করেনি। এই পৃথিবীতে এই জেনারেশনে ধরনের মেয়ে বড় বড় কপালের ভাগ্যের ব্যাপার। আল্লাহ আমাকে ছোটোবেলায় হয়তো মাহারা করেছে, কিন্তু বইয়ের আদলে যে মানুষটাকে আমার জীবনে পাঠাইছে ওর কারণে আমি টিকে আছি। বারবার উঠতেছি, বারবার পড়তেছি, আবার দাঁড়াচ্ছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি অনেক ভালো আছি তার সাথে। ওকে, আমি অনেক ভালো একটা মানুষ পাইছি আমার জীবনে। আমার হাজবেন্ড অনেক ভালো, আমি অনেক একটা ভালো একটা মানুষ পাইছি আমার জীবনে। ওই সবকিছু ঠিক আছে। সহজ কথা, সহজ উত্তর। এভাবেই থাকুক, দুজন মিলে একসাথে ভালো থাকুক, জীবনটাকে তারা অনেক বড় করে বাঁচুক। ওকে, জান্নাতুল মামা, এ হচ্ছে আমার মেয়ে। তো আমি এখন আসছি, ঢাকাতে আসছি, ও খুব বোরিং ফিল করতেছে। ওর মন মানসিকতা খুব খারাপ, মানে থাকছে একরকম ভাবে। এখন আমরা থাকি একটা তোষক বিছায়া ফ্লোরের মধ্যে থাকতেছি, ও দেখতেছে যে কিভাবে চলতেছি, কিভাবে থাইকেছে জন্মের পর থেকে এখন কিভাবে থাকতেছে। এখন ওর ভিতরে একটা মানে আনইজি ফিল করতেছে, ও কেমন জানি করতেছে। জান, বাবা কি চায় যে মামা কি হোক, বড় হয়ে কি স্বপ্ন দেখে? ডাক্তার। ডাক্তার হয়, ডাক্তার, আর না হয় আর্মি অফিসার। চাচু আরেকটা কথা যোগ দিল, আমরা চাই
যে এই বিভিন্ন রকমের সংগ্রাম আবারও সংগ্রাম করে ঘুরে দাঁড়াবে, এ ব্যাপারে মিনিমাম কোনো সন্দেহ আমাদের নাই। এবং অনেক বড় করে সে আবারও বাঁচবে ডেফিনেটলি। এবং আপনাদের কাছে যে কষ্টের গল্প আপনাদের কাছে যখন পৌঁছায়, যেমন এটা আমাদের দীর্ঘ নিঃশ্বাসের কারণ হয়, হয়তো আজ হয়তো আপনাদের জন্য অনুপ্রেরণাদায়ক এবং দারুণ ভালো লাগার একটা গল্প পৌঁছে যাবে যে পার্টনার যখন ভালো হয়, সঙ্গী যখন ভালো হয়, তখন যে কোনো অবস্থাতেই ভালো থাকা যায়, ইভেন পাথরে ফুল ফোটানো যায়। বিদায় নিচ্ছে আজ।